6 মাথাওয়ালা ভয়ানক দেখতে এক বাচ্চাকে সুন্দর করে তুলতে তার বাবা শুরু করে ভয়ঙ্কর কালো জাদুর খেলা। একের পর এক মেয়ে তার কালো জাদুর বলি হতে থাকে। এদের মধ্যে ইন্সপেক্টর কার্তিকের গার্লফ্রেন্ড সারাও ছিল, কিন্তু তাকে বাঁচাতে এসে কার্তিক নিজেও আটকে যায় তন্ত্রের মায়াজালে। তবে সে কি পারবে এই মায়াজাল ভেদ করে নিজের ভালোবাসার মানুষকে বাঁচাতে? আর কি হবে এই ভয়ঙ্কর খেলার শেষ পরিণতি? সেটাই দেখবো আজকের গল্প শানমুখাতে। চলুন তাহলে আর দেরি না করে আজকের গল্প শুরু করা যাক। শুরুতে আমাদেরকে একটি জঙ্গলের মধ্যে গ্রামের দৃশ্য দেখানো হয়। সেই গ্রামে থাকা একটি বাড়িতে আমরা একটি মহিলাকে প্রেগনেন্ট অবস্থায় দেখি। সে অনেক বেশি ছটফট করছিল, কারণ তার বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে। এ কারণে সে ব্যথায় চিৎকার করতে থাকে। ঠিক তখনই আমাদেরকে এই মহিলার হাজবেন্ড ভিগান্দা এবং তার ভাই ভাইরাভকে দেখানো হয়। তারা দুজন মিলে এই মহিলাটিকে কোথাও নিয়ে যাচ্ছিল। তখনই ভাইরাভ ভিগান্দার কাছে জানতে চায় যে তার বোন এভাবে এত চিৎকার কেন করছে। আর তাছাড়া তখন আমাদেরকে এটাও দেখানো হয় যে এই মহিলার চিৎকার শুনে জঙ্গলের পশু পাখিরাও অনেক শোরগোল করছিল, যা দেখে ভাইরাভ তার বোন জামাই ভিগান্দার কাছে জানতে চায় যে জঙ্গলের মধ্যে হঠাৎ এত শোরগোল কেন হচ্ছে। তখন ভিগান্দা তাকে বলে যে এই সব কিছু হচ্ছে তার ছেলের জন্মের জন্য, কারণ তার ছেলে বড় হয়ে এই জঙ্গলের সকল পশু পাখির উপর রাজ করবে। তো এরপরই দেখানো হয় যে ভিগান্দা ভাইরাভের সাথে করে তার ওয়াইফকে কিছু দাইমার কাছে নিয়ে যায়। তারা ভিগান্দার ওয়াইফকে তাদের সাথে করে যায় বাড়ির ভেতরে। এরপরই তারা বাচ্চা ডেলিভারি করায়। কিন্তু তারা যখন বাচ্চার চেহারা দেখতে পায় তখন তো তারা প্রচন্ড ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। তো এভাবে পালাতে দেখে ভাইগান্দা আর ভাইরাভ তো অনেক বেশি অবাক হয়ে যায় যে হঠাৎ কি এমন হলো যে তারা এরকম ভয়ে পালাচ্ছে। তারা দুজন তখন বাচ্চার চেহারা দেখার জন্য রুমের মধ্যে যায়, কিন্তু বাচ্চার চেহারা দেখে তো তারা অনেক বেশি অবাক হয়ে যায়। তারা তাদের চোখকেও বিশ্বাস করতে পারে না, কারণ বাচ্চাটা অন্যান্য স্বাভাবিক বাচ্চার মতো নয়। এই বাচ্চার ছিল মোট 6টি মাথা, আর তা দেখতেও অনেক বেশি ভয়ঙ্কর ছিল। তো তখনই দেখানো হয় যে ভিগান্দার একজন লোক সেই রুমে চলে আসে তার বাচ্চাকে দেখার জন্য, কিন্তু চেহারা দেখার সাথে সাথে সে অতিরিক্ত শক পেয়ে যায়। আর এতটাই শক পায় যে সে সেখানেই মারা যায়। তো এই সব কিছু ঘটতে থাকার জন্য ভিগান্দা অনেক বেশি চিন্তায় পড়ে যায়। সে তো এরকম কিছু চিন্তাও করেনি যে তার সন্তান এমন হতে পারে। তো সে এসব হওয়ার কোনো কারণই বুঝতে পারে না। তখনই সে ভাইরাভকে বলে যে সে যেন তার বোনের খেয়াল রাখে। এই বলেই সে সেখান থেকে বেরিয়ে যায়। এরপরই সে সেখান থেকে চলে যায় জঙ্গলের ভেতর। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয়, আর আমাদেরকে এই ঘটনার 5 বছর পরের দৃশ্য দেখানো হয়। আমরা তখন সেই বাচ্চা ছেলেটিকে দেখতে পাই। সে এখন বড় হয়ে গেছে। দেখা যায় যে সে তাদের গ্রামের কিছু বাচ্চাদের সাথে খেলাধুলা করার জন্য যায়, কিন্তু তার চেহারা এতটা ভয়ঙ্কর ছিল যে বাচ্চাগুলো যখনই তাকে দেখে তখনই তারা ভূত ভূত বলতে থাকে। তারা তো তার সাথে না খেলে বরং সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। তাছাড়া তখন সেখানে বাচ্চাগুলোর মারা এসে তাদের বাচ্চাদেরকে এখান থেকে দূরে নিয়ে যেতে থাকে। তারাও এই অদ্ভুত দেখতে বাচ্চা ছেলেটিকে খুব একটা ভালো চোখে দেখতো না। তো এই সব কিছু হতে দেখে ছোট বাচ্চাটি অনেক বেশি কষ্ট পেতে থাকে, কারণ এখানে তো তার কোনো দোষ নেই। যাক, তো এরপরই আমাদেরকে ভিগান্দার বউ সুরুচিকে দেখানো হয়। তার শরীরের অবস্থা হঠাৎ করেই অনেক খারাপ হয়ে যায়। সে তো অনেক বেশি কষ্ট পাচ্ছিল। তখনই সে তার ভাই ভাইরাভকে তার কাছে ডাকে এবং তাকে বলে যে তার মৃত্যুর সময় চলে এসেছে, তাই ভাইরাভ যেন তার ছেলের খেয়াল রাখে। এটা বলেই তখন তার মৃত্যু হয়ে যায়। এখান থেকেই দৃশ্য পরিবর্তন হয়, আর আমাদেরকে ভিগান্দাকে দেখানো হয়। সে এখন জঙ্গলেই থাকে, আর সেখানে থেকে অনেক বছর ধরে সে তার কুলগুরুর তপস্যা করছিল। কিন্তু এত তপস্যা করার পরও এবং এতবার তার কুলগুরুর সাথে দেখা করার চেষ্টা করার পরও তার কুলগুরু তার সাথে দেখাই করতে আসে না। তাই ভিগান্দা তপস্যা করার জন্য ভ্রমণ করে ভাদান্নাসিতে চলে যায়, যেখানে তার সাথে দেখা হয় এক তান্ত্রিকের। সে তার সাথে থেকে তার থেকে তান্ত্রিক বিদ্যা শিখতে থাকে। অনেক মাস ধরে এসব শেখার পর সে বেশ ভালোভাবেই তান্ত্রিক বিদ্যা শিখে নিতে পারে। তো এই সব কিছু করার পর ভিগান্দা জঙ্গল থেকে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সবকিছু গুছিয়ে নিয়ে সে বাড়ির জন্য যেতে থাকে, কিন্তু দেখা যায় তখনই তার সাথে তার গুরুজির দেখা হয়ে যায়। গুরুজি তখন তার উপর অনেক বেশি রেগেছিল, কারণ সে এটা জানতে পেরেছিল যে ভিগান্দা তান্ত্রিক বিদ্যা শিখেছে। ভিগান্ত তো তখন তার পায়ে পড়ে তার কাছে ক্ষমা চায়, আর তাকে তার ছেলের কথাও বলে। সে গুরুজিকে বলে যে সে যেন তাকে কোনো উপায় বলে দেয়, যেটা করলে তার ছেলে একেবারে স্বাভাবিক মানুষের মতো হয়ে যাবে, কারণ সে তার ছেলেকে
অমন অদ্ভুত রূপে দেখতে চায় না যাকে দেখে সবাই ভয় পায়। এটা তো তার জন্য অভিশাপের মতো। তখন গুরুজিও তার কথা বুঝতে পারে আর তাকে একটি বিদ্যা দেয়, যেখানে তার ছেলেকে স্বাভাবিক করতে কি কি করতে হবে সেটা লেখা ছিল। বিগান্তা তো তখন এটা পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে অনেক আশাবাদীও হয় এটা ভেবে যে তার ছেলে এখন নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। সে পরই গুরুজিকে অনেক ধন্যবাদ জানায়। অন্যদিকে আমাদেরকে একজন পুলিশ অফিসারকে দেখানো হয়, যে কিনা তার একজন জুনিয়র অফিসারকে কল করে। এই জুনিয়র অফিসারের নাম হলো কার্তিক। তো সে তাকে কল করে বলে যে আজকাল হায়দ্রাবাদে ট্রাকে করে বিভিন্ন ইল্লিগাল জিনিসের স্মাগলিং করা বেড়ে গিয়েছে। আর সে এটাও বলে যে কার্তিক তো নিশ্চয়ই খুব ভালো করে জানে যে স্মাগলিং এ সিনিয়র অফিসারের ছেলেরও হাত আছে। তাই কার্তিক যেন কোনোভাবে কোনো উপায় করে তার ছেলেকে এসব ঝামেলা থেকে দূরে রাখে। আর সে যদি এটা করতে না পারে আর তার ছেলের সত্যিটা যদি সবাই জেনে যায়, তাহলে পুরো ডিপার্টমেন্টে তার সম্মান চিরতরে চলে যাবে। সেটা কখনোই চায় না। তো এই সব কথা শুনে তো কার্তিক তাকে বলে যে তার এত চিন্তা করার কোনো কারণ নেই, কারণ সে এই দিকটা সব সামলে নিবে। তখনই আমাদেরকে কার্তিককে দেখানো হয় সে সেই ট্রাক স্মাগলারদের আড্ডাতে পৌঁছে যায় আর সেখানে থাকা গুন্ডাদের সাথে লড়াই করতে শুরু করে, যেখানে তার সেই সিনিয়র অফিসারের ছেলেও ছিল, যাকে কার্তিক এখান থেকে নিয়ে যেতে চায়। কিন্তু সে যেতে না চাইলে কার্তিক তাকে ধরে একটা চড় মেরে দেয়। আর সে যখন এটা করছিল তখনই সেখানে পেছন থেকে কমল নামের একজন লোক আসে আর সে তখন কার্তিকের পকেট থেকে তারই গানটা বের করে নেয়। এরপর তা কার্তিকের দিকেই তাক করে। কার্তিক তো এটা দেখে খুবই ঘাবড়ে যায়, কিন্তু তখনই সে নিজেকে শান্ত রেখে কমলকে বুঝাতে থাকে। সে কমলকে বলে যে যদি সে পুলিশের উপর গুলি করে তাহলে তো তার ফাঁসি হয়ে যাবে। কিন্তু কমল তখন অনেক বেশি ঘাবড়েছিল আর এর জন্য সে কার্তিকের দিকে গুলি ছুঁড়ে দেয়। কিন্তু সেই গুলি কার্তিকের গায়ে না লেগে সেই সিনিয়র অফিসারের ছেলের গায়ে লেগে যায়। কার্তিক তো তখন দৌড়ে ওই ছেলেটির কাছে যায় এবং তাকে সামলাতে থাকে। এদিকে কমল তখন নিজেকে খুন করে দিবে বলে নিজের মাথাতেই বন্দুক ধরে আর সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যেতে থাকে। কিন্তু রাস্তায় যখন সে পালিয়ে যাওয়ার জন্য জোরে গাড়ি চালাচ্ছিল তখনই হঠাৎ করে সামনে থেকে একটা গাড়ি চলে আসে আর সেখানেই তার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এখান থেকেই দৃশ্য পরিবর্তন হয় আর আমাদেরকে ব্যাঙ্গালোরের দৃশ্য দেখানো হয়। সেখানে আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম হলো সারা, যে কিনা ব্যাঙ্গালোরে জার্নালিজমের কোর্স করত। তো তার কোর্সের লাস্ট সেমিস্টারের জন্য তাকে একটি অ্যাসাইনমেন্ট করতে হতো আর সেটা সেমিস্টার এন্ড হওয়ার আগেই জমা দিতে হতো। এর জন্য সারা অনেক কষ্ট করে যেভাবেই পারে সেভাবে তাড়াতাড়ি তার অ্যাসাইনমেন্ট শেষ করে তার প্রফেসর মার্টিনের কাছে গিয়ে জমা দেয়। এরপরই আমাদেরকে প্রফেসর মার্টিনকে দেখানো হয়। সে সবার অ্যাসাইনমেন্ট চেক করছিল। তো সে যখন সারার অ্যাসাইনমেন্ট পড়ে তখন সে সেখানে তার কেবিনে সারাকে ডাকে। সারা সেখানে আসলে দেখা যায় প্রফেসর মার্টিন তার অ্যাসাইনমেন্টের অনেক প্রশংসা করতে থাকে এবং তাকে বলে যে তার অ্যাসাইনমেন্ট দেখে সে বুঝতে পারছে যে তার মধ্যে ক্রিমিনাল জার্নালিজমের সকল কোয়ালিটিজ আছে। তাই সে যেন হায়দ্রাবাদে যায় আর তার পরিচিত একজন পুলিশ অফিসারের সাথে দেখা করে তার সাথে মিলে সব ক্রিমিনালদেরকে অবজার্ভ করে। সেটা তার জন্য অনেক বেশি ভালো হবে। সারা তো তখন এটা শুনে বেশ খুশি হয়ে যায় আর খুশি মনেই তার কথা মেনে নেয়। এদিকে তখন আমাদেরকে কার্তিককে দেখানো হয়। তাকে তার সিনিয়র অফিসার তার কেবিনে ডাকে আর তাকে অনেক বেশি বকা দিতে থাকে, কারণ সে যখন আগের দিন ট্রাকের স্মাগলারদের ধরতে গিয়েছিল তখন কেউ একজন তাদের সবকিছু রেকর্ড করে এবং তা সোশ্যাল মিডিয়াতেও আপলোড করে দেয়। আর সেই ভিডিওতে কার্তিকের থেকে যে কমল তার গান নিয়েছিল, তারপর সে সিনিয়র অফিসারের ছেলের গায়ে গুলি করে সেখান থেকে পালিয়ে গিয়েছিল, এই সব কিছু দেখা গেছে। যার জন্য সবাই তো এখন পুলিশ ডিপার্টমেন্টের উপরেই আঙুল তুলছে, তাদেরকে কেয়ারলেস বলছে। তাই অফিসার কার্তিককে বলে যে সে যেন যত দ্রুত সম্ভব এই ক্রিমিনালগুলোকে ধরে ফেলে আর তাদের থেকে তার গান উদ্ধার করে নেয়, না হলে কিন্তু তার জবটা এবার হুমকির মুখে পড়বে। এরপরই আমাদেরকে কমলকে দেখানো হয়। সে এখনো মারা যায়নি, সে তো কোনো একটা হাসপাতালে ভর্তি ছিল আর সেখানেই তার আঘাতের চিকিৎসা হচ্ছিল। তবে তার মেজর কোনো আঘাতই লাগেনি। এরপরই আমাদেরকে কিছু পুলিশকে দেখানো হয়। তারা জঙ্গলের মধ্যে ঢুকে কমলের কোনো ট্রেস পাওয়া যায় কিনা তারই ইনভেস্টিগেশন করছিল। ঠিক তখনই তারা সেখানে একটা গাড়ি দেখতে পায়। গাড়িটি দেখেই মনে হচ্ছিল যে এটার অ্যাক্সিডেন্ট হয়েছে। তো সেই পুলিশ অফিসার এই ব্যাপারে দ্রুত কার্তিককে কল করে। কার্তিক তো তখন বুঝতে পারে যে এই গাড়িটিই হলো সেই গাড়ি যেটা নিয়ে কমল আগের দিন পালিয়ে গিয়েছিল। তো এটা জেনেই তো সে তাড়াতাড়ি করে সেই গাড়ির কাছে যায় আর সেখানে গিয়ে দেখে যে গাড়িটিকে অনেক বাজেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে
তো তখনই সে সেই গাড়ির মধ্যে তার হারানো সেই গান খুঁজতে থাকে, কিন্তু সে তো সেখানে তার গান খুঁজেই পায় না। তখনই কার্তিক তার টিমের কাছে যায় এবং তাদেরকে গিয়ে বলে যে তারা যেন এখানের আশেপাশে সকল হাসপাতালে গিয়ে সেই কমলের খোঁজ নেয়, কারণ যেহেতু এখানে কোনো ডেড বডি নেই তাহলে নিশ্চয়ই কমল এখনো বেঁচে আছে আর হয়তো কোনো হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় আছে। তো এখান থেকেই দৃশ্য পরিবর্তিত হয় আর আমাদেরকে একটি ছেলেকে দেখানো হয়, তার নাম হলো জাভেদ। সে একটি হাসপাতালে ছিল আর সেখান থেকে আমরা জানতে পারি যে তার মার ক্যান্সারের অপারেশন হয়েছিল, যার জন্য জাভেদ তার মার পাশে দাঁড়িয়ে অনেক কান্না করতে থাকে আর তার মায়ের সুস্থতা কামনা করতে থাকে। তখনই জাভেদের কাছে একটি কল আসে। তো ফোনের ওপাশ থেকে তাকে একজন বলতে থাকে যে সে যেন তার মাকে নিয়ে একদমই চিন্তা না করে, সে সব কিছু ঠিক করে দিবে আর তাছাড়া সে তার মায়ের অপারেশনের জন্য যত টাকা লাগে সব দিবে। তো তাকে হঠাৎ কে কল করেছিল তা আমরা হয়তো পরবর্তীতেই জানতে পারবো। এরপরই দৃশ্য শিফট হয়ে আমাদেরকে আবারও কোমলকে দেখানো হয়। সে হাসপাতালে থাকলে তার কাছে যে কোনো সময় পুলিশ আসতে পারত এবং তাকে ধরে নিয়ে যেতে পারত, সেটা সে জানে। এর জন্যই সে একটু হাঁটতে চলতে শুরু করলেই তাড়াতাড়ি করে হাসপাতাল থেকে পালিয়ে তার বাসায় চলে আসে, যেখানে তার ফোনে একজনের কল আসতে থাকে। কোমল তখন কলটি রিসিভ করে আর সেই সময় আমরা জানতে পারি যে তাকে যে কল করেছে সে হলো ভাইরাভ। আর তখনই ভাইরাভ তাকে বলতে থাকে যে একজন মেয়ে আছে যে কিনা কোমলের সব প্ল্যানের ব্যাপারে খুঁজে বের করার চেষ্টা করছে, কিন্তু সেই মেয়েটিকে সে তাকে বলবে না, কোমলকেই সেই মেয়েটির ব্যাপারে নিজে খুঁজে বের করতে হবে। এটা বলেই সে কল কেটে দেয়। এরপরই আমাদেরকে সারাকে দেখানো হয়। সে তার সেমিস্টার শেষ করে হায়দ্রাবাদ যাওয়ার আগে তার ফ্যামিলির সাথে দেখা করতে আসে, কিন্তু সে যখন তার বাসায় যায় তখন সারার পরিবার তাকে একটি ছেলের সম্বন্ধের কথা বলে। ছেলেটিকে তারা আগে থেকেই সারার জন্য পছন্দ করে রেখেছিল। তো এরপরই তাদেরকে আলাদা করে কথা বলার জন্য বলা হয়। সারা তখন সেই ছেলের সাথে দেখা করতে রাজি তো হয়, কিন্তু সে বেশ মন মরা হয়ে দাঁড়িয়েছিল। তখনই তার কাছে তার প্রফেসর মার্টিনের কল আসে। সে সারাকে বলতে থাকে যে তার হায়দ্রাবাদের সেই পুলিশের সাথে কথা বলা হয়ে গেছে, তাই সারা এখনই হায়দ্রাবাদের জন্য রওনা দিতে পারে। সারা তো এটা শুনে খুবই খুশি হয়ে যায়, কিন্তু এখানে তো তার বিয়ের কথা চলছে, তাই সে যে কি করবে কিছুই বুঝতে পারে না। যাক, তো এরপরই আমাদেরকে সেই রাতে জঙ্গলের দৃশ্য দেখানো হয়। সেখানে আমরা সেই ভিগান্দাকে দেখতে পাই, যার কাছে ভাইরাভ আসে এবং তার জন্য একটি খাঁচায় করে কোনো একটি ভয়ঙ্কর জিনিস নিয়ে আসে। তখনই ভিগান্দা সেই জিনিসের উপর তার গুরুজির থেকে আনা সেই বিদ্যা প্রয়োগ করতে থাকে। তারা এখানে একটি রিচুয়ালের মতো করছিল। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয়। আমাদেরকে পরদিনের দৃশ্য দেখানো হয়। সেখানে আমরা সারা এবং তার মাকে দেখি। সারার মা সারাকে একটা ট্রেন স্টেশনে ছেড়ে দেওয়ার জন্য আসে। তখনই আমরা তাদের কথাবার্তা শুনে বুঝতে পারি যে সারা ঠিক করেছে যে সে সেই ছেলের সাথে বিয়ে করবে না, আর এখান থেকে এখন সে তার ক্যারিয়ার শুরু করার জন্য হায়দ্রাবাদ চলে যাবে। আর এই কাজে তার মাও তাকে সাপোর্ট করে। সারা তো তখন সেখান থেকে হায়দ্রাবাদ চলে আসে আর সেখানে গিয়েই সে সরাসরি চলে যায় পুলিশ স্টেশনে। প্রফেসর মার্টিনের কথা মতো সেখানে সিনিয়র অফিসারের সাথে সে দেখাও করে। সেই সিনিয়র অফিসার তখন সারাকে কার্তিকের সাথে দেখা করতে বলে। তার কথা মতো সারা কার্তিকের সাথেও দেখা করতে চলে আসে, কিন্তু দেখানো হয় যে কার্তিক তো তাকে দেখে অনেক বেশি রেগে যায় আর সে সারাকে তার কেবিন থেকে এক্ষুনি বের হয়ে যেতে বলে, কারণ তার মাথা আগে থেকেই অনেক বেশি গরম ছিল। সে তো এখনো পর্যন্ত তার সেই গান বা কমল কাউকেই খুঁজে পাচ্ছিল না। তাছাড়া তাদের দুজনকে দেখে এটাও মনে হয় যে তারা হয়তো একে অপরকে আগে থেকেই চিনত আর তাদের মধ্যে কোনো ঝামেলা তো অবশ্যই হয়েছিল, যে কারণেই হয়তো কার্তিক তাকে দেখে রেগে গেছে। যাক, তো তখনই দেখা যায় সেখানে থাকা একজন কনস্টেবল এটা দেখে কার্তিকের কাছে আসে এবং তাকে বলে যে মেয়েটির নাম হলো সারা আর সে প্রফেসর মার্টিনের রেকমেন্ডেশনেই এখানে এসেছে। কার্তিক তখন নিজেকে একটু শান্ত করে। তখন সারা তাকে তার প্রজেক্টের ব্যাপারে বলতে শুরু করে। সে কার্তিককে বলে যে হঠাৎ করে অনেক মহিলা মারা যাচ্ছে আর তাদের মৃত্যুর কোনো কারণও খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই সে এই ব্যাপারটা নিয়েই ইনভেস্টিগেশন করতে চায়। তখনই কার্তিক তাকে বলে যে তাদের দেশে তো কত মহিলা আছে, তাদের অনেকেই ডিপ্রেশনের কারণে আত্মহনন করছে, তাই এটা নিয়ে ইনভেস্টিগেশন করার মতো এমন কিছুই নেই। সারা তো এটা শুনেই কার্তিককে বলে যে না, এখানে ইনভেস্টিগেশন করার মতো অনেক কিছুই আছে। এই বলেই সারা তাকে একটি কেসের কথা বলে আর জানায় যে একটা ছেলে আর মেয়ে রিলেশনশিপে ছিল। হঠাৎ করে মেয়েটি একদিন উধাও হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর তার 1 মাস পরে তার সেই বয়ফ্রেন্ডটিও আত্মহনন করে নেয়।
কিন্তু সেই মেয়েটি যে কোথায় আছে বা কোথায় গিয়েছে এই ব্যাপারে আজ পর্যন্ত কেউ জানে না। সারা আরও বলে যে সে নিজেই কেস ইনভেস্টিগেট করার চেষ্টা করেছিল আর সেই নিখোঁজ মেয়েটির খবর জানারও চেষ্টা করেছিল সে। কিন্তু সে যখন মেয়েটির বাবা মার সাথে কথা বলে তখন তার বাবা মা তাকে জানায় যে তাদের মেয়ে তার সেই প্রেমিক ছেলের সাথেই পালিয়ে গেছে। তো তার এই সব কথা শুনে তো কার্তিক অনেক বেশি কনফিউজড হয়ে যায়। তাই সে সারাকে বলে যে সে এখনো বুঝতে পারছে না যে সারা তাকে কি বোঝানোর চেষ্টা করছে। তখন সারা তাকে বলে যে সে হয়তো এটা জানে না, কিন্তু এই সব ক্রাইম হায়দ্রাবাদের মধ্যেই হচ্ছে। সেখানে মেয়েরা হঠাৎই গায়েব হয়ে যাচ্ছে, কিন্তু এই ব্যাপারটা এখনো কারো সামনে আসেনি। তখন কার্তিক তাকে বলে যে সে যদি তাকে এই ব্যাপারে লাইভ কোনো এভিডেন্স এনে দিতে পারে তাহলেই সে তার কথা বিশ্বাস করবে, তার আগে নয়। তখনই সারা ফেসবুক খোলে আর একটা ভিডিও বের করে কার্তিককে দেখায়, যেখানে দেখানো হয় যে দুজন ভাই বোন কোনো বিষয় নিয়ে একে অপরের সাথে ঝগড়া করছিল আর ঝগড়ার জন্য সেই বোন বাসা থেকেই বেরিয়ে চলে যায়। তখন কিছু সময় পরই সেই ভাই আবারও লাইভে আসে আর তার বোনের কাছে বারবার ক্ষমা চেয়ে তাকে আবারও ফিরে আসতে বলে, কিন্তু এখনো পর্যন্ত তার বোন বাসায় ফেরেনি। এটা দেখেই তো কার্তিক এই ভাই বোনের পরিবার কোথায় থাকে সেটা বের করতে বলে এবং তাদেরকে দ্রুত পুলিশ স্টেশনে আনার জন্য বলে। অন্যদিকে আবারও আমাদেরকে ভাইরাভকে দেখানো হয়। সে তো কমলকে কল করে চিৎকার চেঁচামেচি করতে থাকে যে যেই মেয়েটি তাদের ব্যাপারে খোঁজ করছে তাকে তো তারা সেই মেয়েটিকেই খুঁজে বের করতে বলেছিল, কিন্তু কমল তো এখনো তার কিছুই করেনি। এদিকে তো সেই মেয়েটি ধীরে ধীরে তাদের অনেক কাছাকাছি চলে আসছে। তো এই মেয়েটিকে তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। এর পর দিনই আমাদেরকে থানার দৃশ্য দেখানো হয়। সেখানে দেখানো হয় যে কার্তিকের সাথে সেই নিখোঁজ মেয়েটির ভাই এবং মা দেখা করতে আসে। নিখোঁজ মেয়েটির নাম হলো কাভিয়া। কার্তিক তখন তাদের কাছে কাভিয়ার ব্যাপারে জানতে চায়। কাভিয়ার মা তাকে জানায় যে সেদিন তার মেয়ের সাথে যখন তার ছেলের ঝগড়া হয়েছিল তখন তার মেয়ে তার ভাইকে ভয় দেখানোর জন্য বাসা থেকেই বেরিয়ে যায়, কিন্তু এরপর সে আর বাসায় ফিরে আসে না। তো তাদের এসব কথাবার্তা শুনে কার্তিক তাদেরকে আবারও বাসায় পাঠিয়ে দেয়। এরপর সে সেখানে সারাকে ডাকে আর তাকে বলে যে সে তো তাকে বলেছিল যে মেয়েরা নাকি হঠাৎ করে উধাও হয়ে যাচ্ছে, কিন্তু এই কেসে তো মেয়েটি নিজে থেকেই বাসা থেকে বের হয়ে গিয়েছিল। তার মানে হলো যে কাভিয়ার কোনো কিডন্যাপ হয়নি আর না তার কোনো বয়ফ্রেন্ড আছে যার সাথে কিনা সে পালিয়ে গেছে। তখন সারা কার্তিকের উপর খুবই রেগে যায় এবং তাকে বলতে থাকে যে তার কি সারার কথার উপর একটুও বিশ্বাস নেই নাকি। তখনই আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে সারা আর কার্তিকের আগে কলেজে থাকতে দেখা হয়েছিল, অর্থাৎ তারা একই কলেজে পড়তো এবং তাদের মধ্যে খুব সুন্দর একটা প্রেমেরও সম্পর্ক ছিল, কিন্তু কোনো একটা কারণে তাদের সেই সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল। আর এর জন্যই কার্তিক সারার সাথে এমন রুড বিহেভ করে আর তার সাথে সে কেস নিয়ে ইনভেস্টিগেশনও এই কারণেই করতে চাচ্ছিল না। যাক, তো এরপর গল্প আবারও বর্তমানে ফিরে আসে। কার্তিককে দেখানো হয় সে সারাকে রাতের বেলা ফলো করতে থাকে। সে তাকে ফলো করতে করতে একটা রেস্টুরেন্টে চলে আসে, যেখানে এসেই কার্তিক দেখে যে সারা তার ফিয়ন্সের সাথে দেখা করছে এবং তার সাথে অনেক হেসে হেসে কথা বলছে। এটা দেখেই তো কার্তিক অনেক কষ্ট পেতে থাকে, কারণ এত সময় ধরে সে মনে করেছিল যে সারা হয়তো তাকে ফিরে পাওয়ার জন্য এখানে এসেছে, কিন্তু এখন কষ্ট পেয়ে সে সেখান থেকে চলে যাচ্ছিল। সেই সময় সে একটা ছেলেকে দেখতে পায় যে লুকিয়ে লুকিয়ে তার ফোন দিয়ে সারার ছবি তুলছিল। এটা দেখেই তো সে তাড়াতাড়ি করে ছেলেটির কাছে যায়। এই ছেলেটির নাম হলো জাভেদ। কার্তিক তো সেখানে গিয়ে ছেলেটাকে একটা চড় মেরে বসে আর তাকে বলতে থাকে যে সে এভাবে সারার ছবি কেন তুলছে। তখন সারাও সেখানে কার্তিককে জাভেদকে মারতে দেখে দ্রুত সেখানে আসে আর কার্তিককে বলতে থাকে যে সে এভাবে একটি ছেলেকে কেন মারছে। তখন কার্তিক বলে যে এই ছেলেটি তার লুকিয়ে লুকিয়ে ছবি তুলছিল, এ কারণেই সে তাকে মেরেছে। তখনই সারা জাভেদের ফোন চেক করে, কিন্তু সেখানে তো তার কোনো ছবিই ছিল না। তখন সারা জাভেদকে সেখান থেকে চলে যেতে বলে। এরপরই সে কার্তিককে বলে যে সে তো তাকে তার ইনভেস্টিগেশনে হেল্প করতে চায়নি, তাহলে এখন সে তাকে এভাবে ফলো কেন করছে। কার্তিক তো তখন তার কোনো কথার জবাবই দিতে পারে না। সে শুধু ইমোশনাল হয়ে এতটুকু বলে যে সারা কেন তার জীবনে আবারও ফিরে আসলো। এই কথা বলেই সে ওখান থেকে চলে যায়। এরপরই আমাদেরকে 2 দিন আগের দৃশ্য দেখানো হয়। আমরা একটি মেয়েকে দেখতে পাই। সে তার গাড়ি নিয়ে জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে যাচ্ছিল, কিন্তু মাঝ রাস্তায় তার গাড়িটা বন্ধ হয়ে যায়। সে তখন গাড়ির কি হয়েছে তা দেখতে বের হলে কোন একটি লোক সেখানে আসে আর তাকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে যায়। তখন এই সবকিছু হতে একজন লোক দেখে নেয় আর সে তখনই পুলিশকে কল করে এই ব্যাপারে সবকিছু জানায়। পুলিশ তো তাড়াতাড়ি করে পুরো শহরে নাকাবন্দি শুরু করে দেয়।
তখন অন্যদিকে দেখানো হয় যে সেই একই দিনে কমল কার্তিকের হাত থেকে পালিয়ে গাড়ি নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই তার যে গাড়িটির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই গাড়ির মধ্যেই ছিল সেই কিডন্যাপ হওয়া মেয়েটিকে তখন কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছিল। তো গাড়ির অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য সেই কিডন্যাপার এবং কমল এই দুজনই অজ্ঞান হয়ে যায়। আর এরই সুযোগে সেই মেয়েটিও গাড়ি থেকে বের হয় আর একভাবে দৌড়াতে থাকে, হেল্প হেল্প বলে চিৎকার করতে থাকে। কিন্তু কাউকে না দেখে সে কমলের গাড়িতে গিয়ে ওঠে। সেখান থেকে কমলকে বাইরে ফেলে সে নিজেই সেই গাড়ি নিয়ে পালাতে থাকে। কিন্তু তখনই দেখানো হয় যে তার সেই কিডন্যাপারের জ্ঞান ততক্ষণে ফিরে এসেছিল। তাই সে তার গাড়ি দিয়ে বারবার মেয়েটির গাড়িতে ধাক্কা দিতে থাকে। এরপরই গাড়িটি কোনোভাবে থামিয়ে সেই কিডন্যাপার মেয়েটিকে ধরে নিয়ে একটা বক্সের মধ্যে ঢুকায়। এরপরই তাকে তার গাড়িতে লোড করে কমলের গাড়ি সেখানে জ্বালিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। এরপর দিন তারা সেই বক্সটিকে তাদের অন্য গাড়িতে লোড করে আর এরপর তাকে নিয়ে চলে যায় জঙ্গলের মধ্যে। তখনই আমরা সেখানে ভাইরাভকে দেখি আর এটা দেখেই আমরা খুব ভালোভাবে বুঝতে পারি যে সবকিছু আসলে ভাইরাভই করাচ্ছিল। এরপর দেখানো হয় যে রাত হলে ভাইরাভ সেই মেয়েটিকে ভিগান্দার কাছে নিয়ে যায়। এখানে আমরা জানতে পারি যে ভিগান্দার ভাইরাভ মিলে বিভিন্ন রাশির মেয়েদেরকে তুলে আনছিল, তারা তাদের উপর বিভিন্ন বিধি করত। তো তখন আমরা সেখানে ভিগান্দার ছেলে শানমুখাকেও দেখতে পাই, যার কিনা 6টা মাথা ছিল। তখন আমরা এটাও জানতে পারি যে আসলে ভিগান্দা এই সব কিছু করছিল তার ছেলে শানমুখাকে স্বাভাবিক করার জন্য। আর তাকে এই সব কিছু করতে বলেছে তার সেই গুরুজি, যার সাথে তার জঙ্গলের মধ্যে দেখা হয়েছিল। তো গুরুজি তাকে বলেছিল যে সে যদি 7 রাশির 7 জন আলাদা আলাদা মেয়েকে এখানে এনে বলি দিতে পারে তাহলেই তার ছেলের অতিরিক্ত মাথাগুলো পড়ে যাবে এবং তার ছেলে স্বাভাবিক মানুষের মতো হয়ে যাবে। তাছাড়া তাকে দেখতে অনেক বেশি সুন্দরও লাগবে। কিন্তু তাদের কাছে এখন কেবলমাত্র 6টা রাশির 6টা মেয়েই জোগাড় হয়েছিল। এখনও তাদের একটি রাশির মেয়ে দরকার ছিল, কিন্তু এই শেষ রাশির মেয়ে ছিল অনেক বেশি রেয়ার, অর্থাৎ খুব কম মেয়েদের রাশিই হলো এই রাশি, যার জন্য তাদের এই লাস্ট মেয়েটিকে খুঁজে বের করতে বেশ কষ্ট হচ্ছিল। কিন্তু ভিগান্দা ভাইরাভকে যে করেই হোক এই শেষ রাশির মেয়েকে তাড়াতাড়ি করে খুঁজে আনতে বলে। আর এরপরই সে সেখানে থাকা মেয়েগুলোকে তন্ত্রমন্ত্র করে নিজের বশে নিয়ে নেয়। পরবর্তীতে আমাদেরকে সারাকে দেখানো হয়। দেখা যায় সে কার্তিককে কল করে এবং তাকে বলে যে সে তো তার কাছে মেয়েরা যে আসলেই উধাও হচ্ছে তার প্রমাণ চেয়েছিল, তাই না? সে প্রমাণ জোগাড় করে ফেলেছে। তাই কার্তিক যেন তার থেকে প্রমাণ বুঝে নিতে তার বাসায় চলে আসে। কার্তিকও তখন তার কথা শুনে রেডি হয়ে তার বাসায় যায়, যেখানে ওই হোটেলের ছেলে জাভেদও সারার সাথে ছিল। আসলে সারাই তাকে সবকিছুর ছবি তোলার জন্য তার সাথে রেখে দিয়েছিল। কিন্তু কার্তিকের কেন যেন তখনও জাভেদকে দেখে একটু সন্দেহজনকই মনে হয়। তার মনে হয় যে জাভেদ কোনো খারাপ কারণেই সারার সাথে আছে। যাক, তো এরপরই সে সারার সাথে দেখা করে এবং তাকে বলে যে তার কাছে এমন কি প্রমাণ আছে যেটি দেখার জন্য সে তাকে এত তাড়াতাড়ি তার বাসায় ডাকলো। সারা তখন তাকে বলে যে সে তাকে বলেছিল না যে কাভিয়ার কোনো বয়ফ্রেন্ড নেই, কিন্তু সে ইনভেস্টিগেট করে এটা জানতে পেরেছে যে কাভিয়ার নিখোঁজ হওয়ার আগে তার একটি বয়ফ্রেন্ড ছিল আর তার নাম হলো শ্রীকান্ত। তো তার এসব কথা শুনে এবং সব প্রমাণ দেখে এখন কার্তিকেরও মনে হতে থাকে যে সারা যা বলছে তাই ঠিক। এর জন্য সে এখন সারার সাথে কোঅপারেট করতে রাজি হয়ে যায়। এরপরই দেখানো হয় যে কাভিয়ার এই কেসটির ব্যাপারে নিউজে দেখানো হচ্ছে। সেখানে সারাকেও দেখানো হয় এটা বলে যে মেয়েদের এভাবে নিখোঁজ হওয়ার ব্যাপারটা সর্বপ্রথম সারা সবার সামনে আনে এবং সেও এই ইনভেস্টিগেশনে যুক্ত আছে। তো এই নিউজ তখন ভাইরাভ দেখতে পায়। সেটা দেখেই তো তাড়াতাড়ি করে কমলকে কল করে এবং তাকে বলে যে সে যেন যত দ্রুত সম্ভব সারাকে ধরে ফেলে। তার মানে তাদের পরবর্তী টার্গেট হলো সারা। অন্যদিকে আমাদেরকে কার্তিক এবং সারাকে দেখানো হয় তারা কাভিয়ার বয়ফ্রেন্ড শ্রীকান্তের বাসার অ্যাড্রেস খুঁজে বের করে। এরপরে শ্রীকান্তের সাথে দেখা করতে তার বাসায় চলে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা বাসায় তালা লাগানো দেখে। এটা দেখে তো তারা শ্রীকান্তের প্রতিবেশীদের সাথে কথা বলে এবং তাদেরকে তাদের পাওয়া কাভিয়া এবং শ্রীকান্তের ছবিও দেখায়, তাদের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন তারা তাদেরকে জানায় যে কাভিয়া তো শ্রীকান্তের গার্লফ্রেন্ড ছিল না, সে তো ছিল কৌশল নামের একজনের গার্লফ্রেন্ড। আর কিছুদিন আগেই কাভিয়াকে নিয়ে কৌশল এবং শ্রীকান্তের মধ্যে অনেক লড়াই হয়েছিল। কৌশল তো এখানে শ্রীকান্তকে মারতেও এসেছিল, কারণ শ্রীকান্ত নাকি কাভিয়াকে উত্ত্যক্ত করত। এখানে তখন আমরা আরো একটা জিনিসের ব্যাপারে জানতে পারি, আর তা হলো যে দুদিন আগে যে কিডন্যাপার জঙ্গলের মধ্য থেকে একটি মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল সেই কিডন্যাপারই হলো শ্রীকান্ত।
কিন্তু এই ব্যাপারে কার্তিক কিংবা সারা এদের কেউই জানতো না। যাক, তো এখানে প্রতিবেশী আরো কিছু কথা বলতে থাকে। তারা বলে যে যেদিন এদের তিনজনের মধ্যে ঝামেলা হয়েছিল সেদিন তারা পুলিশকে কল করে এখানে ডেকেছিল। পুলিশ তো তখনই এখানে এসে তাদেরকে আটক করে নিয়ে যায়। তো এই কথা শুনে সারা আর কার্তিক মিলে সেই পুলিশ স্টেশনে যায় যেখানে তাদেরকে সেদিন ধরে নিয়ে যাওয়া হয়েছিল। তো সেখানে গিয়ে তারা সেই পুলিশের সাথে দেখা করে এবং তার কাছে সেদিন কৌশল আর শ্রীকান্তের মধ্যে কি ঝামেলা হয়েছিল তা জানতে চায়। তখন পুলিশ অফিসার তাদের জানায় যে তাদের মধ্যে মিসবিহেভ নিয়ে ঝামেলা হয়েছিল আর যা সে এখানে এনে ঠিক করে দিয়েছিল। কার্তিক তখন সেই অফিসারের থেকে কৌশলের নাম্বার নেয় এবং তাকে বারবার কল করতে থাকে, কিন্তু সে কল করলে দেখা যায় কলটি কৌশল ধরার বদলে কৌশলের বাবা ধরে এবং কার্তিককে জানায় যে তার ছেলে তো ইউএসএ চলে গেছে। কার্তিক তখন তার থেকে কৌশলের নতুন নাম্বার নেয়। এরপর সে সেই নাম্বারেও কল করে। কৌশল কল রিসিভ করলেই কার্তিক তার কাছে জানতে চায় যে সেদিন তাদের মধ্যে কি নিয়ে ঝগড়া হয়েছিল। কৌশল তখন তাকে বলে যে সেই দিন সে কাব্যার কাছ থেকে এটা জেনেছিল যে শ্রীকান্ত নাকি তাকে ডিস্টার্ব করে, এজন্য সে শ্রীকান্তের সাথে ঝামেলা করতে গিয়েছিল। এরপরই তারা থানায় আসে, কিন্তু তারপর সে কাব্যার সাথে ব্রেকআপ করে নেয়। তারপর থেকে না তার সাথে আর কোনোদিন কাব্যার দেখা হয়েছে না আর কোনোদিন কথা হয়েছে। তার থেকে এই সবটা শুনে কার্তিক এখন শ্রীকান্তকে কল করে, কিন্তু শ্রীকান্তের ফোন তো ছিল অফ। এরপরে সে সারার সাথে এই বিষয়ে কথা বলে আর কার্তিকের তখন মনে হতে থাকে যে যেহেতু শ্রীকান্ত কাব্যাকে উত্ত্যক্ত করত তাহলে এটা হতে পারে যে কাব্যার নিখোঁজ হওয়ার পেছনে শ্রীকান্তেরই হাত আছে। কিন্তু তখন সারা বলে যে তাদের এখনই এটা অ্যাজিউম করে নেওয়া ঠিক হবে না, কারণ তার এই কেসগুলোতে একটি সিকোয়েন্স ছিল, আর তা হলো যে যেই মেয়েগুলো নিখোঁজ হয়েছে তাদের সবারই বয়ফ্রেন্ড ছিল, আর তাদের নিখোঁজ হওয়ার কিছুদিনের মধ্যেই বয়ফ্রেন্ডগুলো আত্মহনন করত। যেহেতু কৌশল এখনো এমন কিছুই করেনি এবং তাকে দেখে মনে হচ্ছে যে তার লাইফ খুব ভালোই যাচ্ছে আর সে তো তার ভবিষ্যৎ নিয়েও ভাবছে, তাই তার মনে হচ্ছে যে কৌশল এমন করবে না আর কাব্যার গায়েব হওয়ার পেছনে তার হাতও থাকতে পারে। অন্যদিকে আমাদেরকে কমলকে দেখানো হয় সে একজন গুন্ডাকে কল করে এবং তাকে সারার সব ইনফরমেশন দিয়ে সারাকে জানে মেরে ফেলার অর্ডার দেয়। এরপরই আমাদেরকে একজন পুলিশ অফিসারকে দেখানো হয় সে তার বাসায় বসে কিছু কেস ফাইল চেক করছিল। তখনই সেখানে থাকা একটা ফাইলের উপর তার নজর পড়ে। এখানে যেই মেয়েটির ছবি ছিল সেই মেয়েটির নাম হলো বর্ষিতা। অন্যদিকে তখন কার্তিক এবং সারাকে দেখানো হয় তারা একটি বারে গিয়ে ড্রিঙ্ক করছিল। তখনই কার্তিক ওয়াশরুমে গেলে তার কাছে সেই পুলিশ অফিসার কল করে এবং তাকে বর্ষিতার কথা বলে যে যেই দিন কমল তাদের হাত থেকে বেঁচে পালিয়ে গেল তখন তারা কমলের হাতে যে নাম্বার লেখা দেখতে পেয়েছিল সেই নাম্বারটি হলো একটি মেয়ের, আর সেই মেয়ের নামই হলো বর্ষিতা। সেই মেয়েটি 3 দিন আগে নিখোঁজ হয়েছে। তখন কার্তিক সেই পুলিশ অফিসারের কাছ থেকেই কমলের নাম্বার নিয়ে ট্র্যাক করে তার লোকেশন পেয়ে যায়, আর সেখানে সে একাই চলে যায়। এমনকি সে কমলকেও খুঁজে বের করে, কিন্তু সেখানে তো কমলের অনেক লোকও ছিল। কার্তিক সেখানে গিয়ে কমলের লোকদেরকে মারতে থাকে, আর এই সুযোগেই তখন কমল সেখান থেকে পালায়। এরপরই দেখানো হয় কার্তিক সেখান থেকে বেরিয়ে সারার সাথে দেখা করে এবং তাকে বর্ষিতার ছবি দেখিয়ে তার কাছে এটা জানতে চায় যে সে বর্ষিতার ব্যাপারে কিছু জানে কিনা। সারা তাকে বলে যে না, সেই ব্যাপারে কিছুই জানে না। তো তারা তখন গাড়িতে বসে কথা বলছিল, আর সেই সময় আমাদেরকে সেই গুন্ডাকে দেখানো হয় যাকে কিনা কমল সারাকে মেরে ফেলার কথা বলেছিল। সে তো তার গান নিয়ে সারার দিকে তাক করে, কিন্তু তখনই সে সেখানে সারার সাথে কার্তিককে দেখতে পায়, তাই তাকে না মেরে সে সেখান থেকে চলে যায়। আসলে সে পুলিশ অফিসার দেখে একটু ভয়ই পেয়ে গিয়েছিল, তাই সেখান থেকে দ্রুত কেটে পড়ে। এরপরই দেখানো হয় যে সারা কার্তিককে তার ফ্ল্যাটে নিয়ে যায়। তারা তাদের এইসব কেস নিয়েই কথা বলতে চাইছিল, কিন্তু সেখানে গিয়ে হঠাৎ করেই তাদের দুজনের আগের কাটানো সুন্দর সুন্দর মুহূর্তগুলোর কথা মনে পড়ে যায়, আর এরই এক পর্যায়ে তারা একে অপরের সাথে ইন্টিমেট হয়। তারা একসাথে অনেক সুন্দর সময় কাটায়। তো এরপরই দৃশ্য চলে যায় সকালবেলা। কার্তিকের কাছে হঠাৎই তার একজন পুলিশ কনস্টেবলের কল আসে, আর সে কার্তিককে তাড়াতাড়ি করে একটা লোকেশনে আসতে বলে যেখানে পুলিশ শ্রীকান্তের লাশ পেয়েছিল। তো কার্তিক তখন সেখানে আসা ফরেন্সিক টিমের সাথে কথা বলে। তারা তাকে জানায় যে শ্রীকান্তের মৃত্যুর 3 দিন হয়ে গেছে। তো এরপরই সারা সেখানে থাকা শ্রীকান্তের ফোন চেক করে, যেখানে সে দেখতে পায় যে শ্রীকান্তের ফোনে কৌশলের ফোন এসেছিল এবং তারা দুজনই ইন্ডিয়ান নাম্বার দিয়ে কথা বলেছে। তাছাড়া সারা তখন সেখানে শ্রীকান্তের হোয়াটসঅ্যাপে বর্ষিতার একটি ছবিও পায়।
তখন এগুলো দেখে তো কার্তিক সারাকে বলে যে তার তো মনে হচ্ছে হয়তো শ্রীকান্ত বর্ষিতাকে কিডন্যাপ করেছিল, কিন্তু সে তাকে কেন কিডন্যাপ করবে, এ ব্যাপারটাই তারা বুঝতে পারছিল না। এরপরই দেখানো হয় যে পুলিশ যে শ্রীকান্তের বডি খুঁজে পেয়েছে এ ব্যাপারটা নিউজেও দেখানো হয়। এটা তখন কৌশল দেখতে পেয়ে দ্রুত তার ভাইকে কল করে। সেই সময় আমরা জানতে পারি যে তার ভাই হলো সেই পুলিশ অফিসার যার কাছে কিনা কার্তিক শ্রীকান্ত আর কৌশলের মধ্যে কি নিয়ে ঝামেলা হয়েছিল তা জানতে গিয়েছিল। তার নাম হলো মোহন। তো কৌশল তার ভাই মোহনকে কল করে এবং তাকে শ্রীকান্তের লাশ পাওয়ার ব্যাপারে জানায়। কৌশলকে দেখে মনে হচ্ছিল যে সে অনেক বেশি ঘাবড়ে আছে এবং সে ইন্ডিয়াতেই আছে এখনো। তখন মোহন তাকে বুঝিয়ে বলে যে তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, সে সবটা সামলে নিবে, সে যেন নিশ্চিন্তে থাকে। এরপরই সে কৌশলকে তার সাথে একটি বারে দেখা করতে বলে, কিন্তু তারা যখনই সেই বারে দেখা করতে যায় তখনই সেখানে কার্তিক চলে আসে। সে তো জানতে পেরে গিয়েছিল যে কৌশল আসলে ইন্সপেক্টর মোহনের ভাই, আর তখনই সে বুঝতে পারে যে দুজন নিশ্চয়ই তাদের থেকে কিছু তো একটা লুকাচ্ছে। এর জন্যই সে তাদেরকে ফলো করে তাদের ধরতে আসে। সে মোহনকেও ধরে ফেলে, কিন্তু কৌশল তাদেরকে আসতে দেখে সেই বারে থাকা একটি রুমে গিয়ে দ্রুত লুকিয়ে পড়ে। তবে হঠাৎ করে তার দম বন্ধ হয়ে কাশি শুরু হয়ে যায়, আর তখন সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। এই দিকে দেখানো হয় যে কার্তিক মোহনের কাছে শ্রীকান্ত এবং কাভিয়ার ব্যাপারে জানতে চায়। মোহন তখন তাকে সবটা সত্যি জানাতে থাকে। সে বলে যে কাভিয়া যখন কলেজে ছিল তখন কৌশল তার সিনিয়র ছিল, কিন্তু কিছু মিসকমিউনিকেশনের জন্য কৌশলের এমন মনে হতে থাকে যে কাভিয়া হয়তো তাকে পছন্দ করে, তবে কাভিয়া তো আসলে শ্রীকান্তকে পছন্দ করত। এরপরই শ্রীকান্ত তার কলেজ শেষ করে ইউএসএতে হায়ার স্টাডিজের জন্য চলে যায়। কিন্তু সে যখন জানতে পারে যে শ্রীকান্ত এবং কাভিয়ার রিলেশনশিপ চলছে, সে তখন তার পড়ালেখার সবকিছু বাদ দিয়ে দেশে ফিরে আসে। আর সেখানে এসেই সে সরাসরি শ্রীকান্তের বাসায় যায়, তার সাথে লড়াই করতে থাকে। যে ঝামেলার কমপ্লেন তার কাছে এসেছিল, যার জন্যই সে তার ভাইকে ভালোভাবে এবং বকা দিয়ে এই দুইভাবেই বুঝিয়ে ঝামেলা সলভ করে দেয়। আর সে এই ম্যাটারটা সেখানেই শেষ করে দিতে চেয়েছিল। কিন্তু এর কিছুদিন পরই কৌশলের কাছে শ্রীকান্তের একটি কল আসে। শ্রীকান্ত কৌশলকে বলতে থাকে যে যদি সে কাভিয়াকে বাঁচাতে চায় তাহলে কৌশলকে তার বাসায় গিয়ে তার বাসায় থাকা একটি মেয়ের ছবি নিয়ে তার ছবি তুলে তাকে পাঠাতে হবে। এটা শুনে কৌশল তার কথা মতোই সেই বাসায় যায় এবং সেখানে গিয়ে মেয়েটির ছবি তুলে পাঠায় শ্রীকান্তকে হোয়াটসঅ্যাপে। সেই মেয়েটিই ছিল বর্ষিতা, যার কিছু ঘন্টা পরেই কৌশলের কাছে আবারও শ্রীকান্তের কল আসে এবং সে কৌশলকে লুকিয়ে থাকার জন্য বলে। এরপরই শ্রীকান্ত কৌশলের সাথে কথা বলা শেষ করে নিজেকে নিজেই শেষ করে দেয়। এই সব কথা বলার পর মোহন বলে যে সে তার ভাই কৌশলকে এই জন্যই সবার থেকে লুকিয়ে রেখেছিল, যাতে করে তার অবস্থাও শ্রীকান্ত আর কাভিয়ার মতো না হয়ে যায়। কিন্তু কার্তিক কৌশলকে আবারও এই কেসের সাথে ইনভলভ করে দিয়েছে। এখন তো তার ভাইয়ের জন্যই তার চিন্তা হচ্ছে। তো তার সব কথা শুনে কাভিয়া কার্তিককে বলে যে সে বলেছিল না যে এই সব কেস একটি সিকোয়েন্সে চলছে, আর এখন সে এটাও বুঝতে পেরেছে যে যেই সব মেয়েগুলো কিডন্যাপ হচ্ছে সেই সব মেয়েদের বয়ফ্রেন্ডের কাছেই কারো কল আসে এবং সে হয়তো তাকে অন্য একটি মেয়ের কিডন্যাপ করে তাদের গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য বলে, ব্ল্যাকমেইল করে আর কি। আর যখন তারা তাদের বলা নতুন মেয়েটিকে কিডন্যাপ করে ফেলে তখন সেই ছেলেগুলো মিস্টেরিয়াসলি আত্মহনন করে নেয়। অর্থাৎ সে বুঝতে পারে যে শ্রীকান্ত এই কারণে তার গার্লফ্রেন্ড কাভিয়াকে বাঁচানোর জন্যই বর্ষিতা নামের মেয়েটিকে কিডন্যাপ করেছিল। আর এই সব কিছু নর্মাল না, এখানে নিশ্চয়ই ব্ল্যাক ম্যাজিক ইনভলভ আছে। তো এরপরই দেখানো হয় যে কার্তিক আবারও কমলের লোকেশন পেয়ে যায়, আর এইবার সে সেখানে গিয়ে কমলকে ধরেও ফেলে। তখন কমল তাকে বলতে থাকে যে তাকে ধরে কোনো লাভ হবে না, কারণ সে যেই মেয়েগুলোকে খুঁজতে বের হয়েছে সেই মেয়েগুলো একটি মায়াজালে আটকে গেছে, আর তাদের মায়াজাল পূর্ণ করতে আরেকটি রাশির মেয়ের প্রয়োজন আছে। সেই রাশির মেয়েকেও তারা পেয়ে গিয়েছে। কার্তিক কি জানতে চায় সেই মেয়েটিকে? কার্তিক তখন জিজ্ঞেস করে কে সেই মেয়ে? কমল জানায় যে সেই মেয়েটি আর কেউ নয়, তারই ভালোবাসার মানুষ সারা। এটা শুনে তো কার্তিক অনেক বেশি ঘাবড়ে যায়। সে কমলকে বলে যে তার সারার যদি কোনো ক্ষতি হয় তাহলে সে তাকে ছাড়বে না। ঠিক তখনই কমলের কাছে ভাইরাবের কল আসে এবং সে কমলকে বলে যে সে যেন একটা শেষ কাজ করে, আর তা হলো কার্তিকের হাতে যে ধাগা বাঁধা আছে সে যেন সেটি খুলে ফেলে। কমল তখন কায়দা করে কার্তিক যেন বুঝতে না পারে সেভাবেই তার হাতে থাকা পবিত্র ধাগাটা খুলে ফেলে। এরপরে সে কার্তিককে বলে যে সে পারলে তার সারাকে বাঁচিয়ে দেখাক। কার্তিক তো তখন সেখান থেকে দৌড়ে যেতে থাকে, আর তখনই দেখানো হয় সেখানে ভাইরাব আসে এবং কোমলকে এসে সে মেরে ফেলে, কারণ কোমলকে দিয়ে তার যা কাজ করানোর ছিল তা করানো হয়ে গেছে। এইদিকে দেখানো হয় যে কার্তিক সারার সাথে দেখা করে তাকে বলে
যে তার জীবন ঝুঁকির মধ্যে আছে, কিন্তু তখনই সেখানে ভাইরাভ চলে আসে আর সে কার্তিককে নিজের বশে করে নেয়। এরপরে সে কার্তিকের সামনে এসে তাকে বলে সে যেন সারাকে তার হাতে তুলে দেয় আর কার্তিককে সে পাশে বসতে বলে। কার্তিক তখন তার কথা মতোই সারাকে ভাইরাভের হাতে তুলে দেয়। এরপরই ভাইরাভ সারাকে নিয়ে টানতে টানতে ভিগান্দার কাছে চলে আসে, যেখানে সারা শানমুখাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এমন ভয়ঙ্কর কিছু সে তো আগে আর কখনো দেখেনি। তখনই দেখানো হয় যে ভিগান্দা বাকি রাশির মেয়েদেরকে বলি দিয়ে পাওয়া রক্ত এনে শানমুখার কাছে খাওয়ার জন্য দেয়। শানমুখা সেটি খেয়ে নিলে তার বাকি 5টা মাথা পড়ে যায়। এখন তো তার একটাই মাথা ছিল, কিন্তু সেটা অনেক বিকট ছিল। সেটা সুন্দর করার জন্যই এখন শুধুমাত্র সারার রক্তের প্রয়োজন ছিল। তাই ভিগান্দা যখন সারাকে বলি দেওয়ার জন্য শানমুখার কাছে নিয়ে আসে, তখনই সেখানে কার্তিক চলে আসে। সে সময় আমাদেরকে কিছু সময় আগের দৃশ্য দেখানো হয়। কার্তিক তখন জঙ্গলের মধ্যেই বসেছিল। সেই সময় সেখানে ঘায়েল অবস্থায় কমল আসে, অর্থাৎ ভাইরাভ মনে করেছিল যে কমল হয়তো মারা গেছে, কিন্তু সে মারা যায়নি। কোমল সেখানে এসে কোনোভাবে কার্তিকের হাতে তার সেই ধাগাটা পরিয়ে দেয়। হয়তো কোমল তার ভুল বুঝতে পেরেই কার্তিককে সাহায্য করতে এগিয়ে এসেছিল। তো কার্তিককে সেই ধাগা পরানোর পরপরই দেখা যায় সে ভাইরাভের বশ থেকে বেরিয়ে যায় আর তাড়াতাড়ি করে সারাকে বাঁচাতে চলে আসে। কার্তিক তো তখন সেখানে এসে আগেই ভাইরাভের সাথে ফাইট করে আর তাকে মেরেও ফেলে। এরপরই সে ভিগান্দার কাছে যায়, কিন্তু ভিগান্দা তখন তার হাত থেকে সেই ধাগা খুলে ফেলতে সক্ষম হয় এবং তাকে আবারও বশ করে ফেলে। এরপরই সে সেখানে থাকা মেয়েগুলোর আত্মাকে কার্তিকের রক্ত শুষে নেওয়ার জন্য হুকুম দেয়, যাদেরকে বলি দেওয়ার পর ভিগান্দা তার বশে করে নিয়েছিল। এরপর দেখা যায় সে সারাকে নিয়ে শানমুখার কাছে আসে এবং তার গলা কাটতে শুরু করে, কিন্তু একটু রক্ত যখন কার্তিকের মুখে এসে লাগে তখনই তার জ্ঞান ফিরে আসে আর সে ভিগান্দাকে সাথে সাথে মেরে ফেলে, যার জন্য সেখানে বশ করে রাখা মেয়েগুলোরও জ্ঞান ফিরে আসে। ততক্ষণে সেখানে পুলিশও চলে আসে। তারা প্রথমে সারা সহ সেখানে থাকা ঘায়েল মেয়েগুলোকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এরপরই সেখানে থাকা শানমুখা নিরাশ হয়ে বলতে থাকে যে এই সবকিছু আসলে তার জন্যই হয়েছে। যদি সে এমন দেখতে না হতো তাহলে তার বাবা ভিগান্দাকে এই সবকিছু করতেই হতো না। সব দোষ শুধুই তার একার। এই জন্য সে তখনই উঠে দাঁড়িয়ে সেখানে থাকা আগুনের মধ্যে লাফ দেয় আর নিজেকেই একেবারে শেষ করে ফেলে। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়। এই গল্পটা যতটা না ভয়ঙ্কর ছিল তার চেয়ে বেশি ছিল ইমোশনাল, যেখানে শানমুখার জীবনের কষ্টের কথাগুলো উঠে এসেছে। যাক, এই তো ছিল শানমুখার জীবনের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ HB শপে। পেজের লিংক ডিসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।